আসসালামু আলাইকুম। হাসিনা চলে ডালে ডালে আর ইউনূস চলে পাতায় পাতায়। হাসিনা খুব আহ, হালকা করে দেখছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো এত হালকা করে দেখছে যে তার ফলাফল সে প্রতি পদে পদে ফিল করতেছে। দেখেন, হাসিনারে তো ইন্ডিয়া আশ্রয় দিছে, তাই না? ইন্ডিয়ার স্বার্থ কি সেটা আমরা সবাই জানি। কেন হাসিনাকে তারা আশ্রয় দিছে, কেন এই সময়ে হাসিনাকে তারা এখনো নিজেদের কাছে রেখেছে? কারণ বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে বাংলাদেশ যদি হাতছাড়া হয়ে যায়, ইন্ডিয়ার তলদেশ খালি হয়ে যাবে। মানে পায়ের নিচে মাটি থাকবে না ইন্ডিয়ার। ইন্ডিয়া খুব ভালো করে এটা বুঝে। এটা সেই আহ, যখন পাকিস্তানের সাথে বাংলাদেশ যুক্ত হয়ে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক হয়ে একটা পাকিস্তান হলো, তখন থেকেই তারা এটা ফিল করছে। মানে ডে আফটার ডিভাইডেশন, যেই দিন ডিভাইড হয়েছে ওই দিন থেকেই তারা ফিল করছে, হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেল, ধর্মের ভিত্তিতে বাংলাদেশটারে পাকিস্তানের কাছে দিয়ে ভুল হয়ে গেল। এমন দুইটা দেশে দুই পাশে রাইখা ওরা তো আর শান্তিতে ঘুমাইতে পারতেছে না। এক পাশে পাকিস্তানের এক অংশ, আর এক পাশে পাকিস্তানের আরেক অংশ, মাঝখানে ভারত। এই যে একটা দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা থেকে তারা যুদ্ধে বাংলাদেশকে সাপোর্ট করছে। সাপোর্টটা কীরকম? ধরি মাছ নাচুই পানি। তারা কিন্তু ট্রেনিং দিছে, তারা অস্ত্র দিছে, গোলাবারুদ দিছে, তারা সব মানে গোপন স্বীকৃতি দিছে গোপনে, কিন্তু সরাসরি কিন্তু যুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই। 4-5 মাস আগে নভেম্বর পর্যন্ত বোধ হয়, নভেম্বর আহ, বা সেপ্টেম্বর পর্যন্ত বোধ হয় তারা সরাসরি কিন্তু যুদ্ধে মানে উঠে নাই। ওদের যে পাকিস্তান ইন্ডিয়ার যে জেনারেল, ওই সময়ের যে জেনারেল, সে তার একটা ইন্টারভিউতে বলছিল যে ওই সময় বাংলাদেশে বর্ষাকাল চলতেছিল, এবং বর্ষাকাল চলছিল। ইন্দিরা গান্ধী যখন তাকে বলছে মুভ করার জন্য, তখন সে ইন্দিরা গান্ধীকে বুঝাইছে যে এই বর্ষার ভিতরে যদি ইন্ডিয়ান ফোর্স বাংলাদেশে ঢুকে, তাহলে তারা পাকিস্তানের কাছে গোহার হারবে। তখন তারা ওয়েট করছে। আর এদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ অনেকটা আগায় নিয়ে গেছে। এই বর্ষার ভিতরেই বাংলাদেশে এই পানি কাদা এর ভিতরেই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কিন্তু হাফ ডান করে ফেলছে। যখন দেখছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা 70% গুছায় নিছে, তখন তারা ঢুকে একটা ক্রেডিট নিছে, আরে আমরাই তো দেশটারে স্বাধীন করে দিছি। এখনও কিন্তু ভারতীয় মানে বিভিন্ন সিনেমা তে দেখা যায় যে ওরা কিন্তু এখনও বলে যে তারা ইন্ডিয়ার সঙ্গে, ওরা কিন্তু বলে না 1971 সালের মুক্তিযুদ্ধ, ওরা বলে 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। এই হলো ইন্ডিয়ার চরিত্র। তো সেই চরিত্রে তারা এখন যখন দেখছে যে তাদের ইনপুট, তাদের বপন করা বীজ শেখ হাসিনাকে যখন অভ্যুত্থানের মাধ্যমে নামাই দেওয়া হয়েছে, তখন ওদের কলিজার পানি আবার শুকায় গেছে। ওই যে 71-এর সময়, 47-এর দেশভাগের সময় যেরকম শুকাইছে, সেরকম আবার শুকায় গেছে। এখন তারা চিন্তা করতেছে যে শেখ হাসিনারে তো আর এই দেশে ঢুকাইতে পারবে না, কিন্তু এই দেশটাকে যদি হাতছাড়া করে দেয় তাহলে সমস্যা। তাদের প্ল্যানিং হলো গিয়া যে দেশটাকে একটা অস্থিতিশীল সিচুয়েশন তৈরি করে, মৌলবাদী একটা দেশ হিসেবে তৈরি করে, ওদের হিন্দুরা এখানে নিরাপদ নাই, এরকম একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট তৈরি করে ওরা ঢুকতে চাইছিল বাংলাদেশে। ঢুকে ওই যে মালদ্বীপে যেরকম আর্মি ক্যাম্প স্থাপন করছিল, মালদ্বীপ লাথি দেবাই করে দিছে, ঠিক ওরকম ওরাও বাংলাদেশে ঘাঁটি কাটতে চাইছিল। যাই হোক, ইউনুস তো আর এত বলদ না। হাসিনা মনে করছে কি যে ওই দেশে বৈশা 2-4টা টেলিফোন কইরা বাংলাদেশের পুরা মানে রাজনীতি সে কন্ট্রোল করবে। তারেক জিয়া পারতেছে না। সে তো টেলিফোন করে, আর তার তো ভিডিও বার্তায় চলে আসে। ভিডিও বার্তায় এসে পারতেছে না, হাজার হাজার
নেতাকর্মীরে ছাঁটাই করতেছে বিএনপির, যে তোরা চাঁদাবাজি করিস না, তোরা মারামারি করিস না, তারপরেও সে চাঁদাবাজি ধান্দাবাজি থামতেছে না, নিজেরা মারামারি করতেছে। তো সেই জায়গায় আওয়ামী লীগ কেমনে, কোন সাহসে তারা আসলে চিন্তা করে যে ওই ইন্ডিয়ায় বসে বাংলাদেশে দল চালাবে? দেখেন, ইউনূস সাহেব কিন্তু এখনো পর্যন্ত এত কিছুর পরেও শেখ হাসিনারে বা আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করে নাই। যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ইউনূস সাহেব নিষিদ্ধ করতেন, তাহলে সে একটা চান্স পাওয়া যেত। সে বিশ্ব দরবারে তখন কাঁদতে কাঁদতে বলতো যে আমার তো নিষিদ্ধ করে দিছে, আমার তো রাজনৈতিক চর্চা করার সুযোগ দেয় নাই, আমার তো গণতন্ত্রের কোনো সুবিধা আমাকে ভোগ করতে দিচ্ছে না, আমাদের দেশে গণতন্ত্র নাই, অতএব আমাকে আশ্রয় দেন এবং তাকে সাইজ করেন, বাংলাদেশের ইউনূসকে সাইজ করেন। ইউনূস সাহেব তো সেটা করবে না। ইউনূস সাহেব তো সেটা করবে না। সে তো বলে দিছে যে আপনি ওই দেশে গেছেন, আপনার বিচার হবে, চুপচাপ থাকেন। আর যদি বেশি কথা বলেন তাহলে ক্ষতি আপনারই হবে, নাড়াচাড়া দিলেই ক্ষতি। দেখেন, গতকালকে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন ধরাই দিছে, ভাঙচুর হয়েছে। কেন হয়েছে? ওই যে ৩২ নম্বর যেভাবে ভাঙচুর হয়েছে, একই কাহিনী। আবারও শেখ হাসিনার আর একটা কল রেকর্ড আসছে, আবারও ভাঙচুর হয়েছে। এরপরে শেখ হাসিনা আর একটা কল রেকর্ড ছাড়বে, আবারও কোথাও না কোথাও ভাঙচুর হবে। এতে করে সে চাইতেছে যে ইউনূস সাহেবকে এই এই জিনিসগুলো দেখায় বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল একটা সিচুয়েশন তৈরি করতে। কিন্তু ৩২ নম্বর বাড়ি ভাঙার পরে যে আওয়াজ উঠছিল, যে হাইপ উঠছিল, যে আলোচনা হয়েছিল, ঠিক সেরকম আহ, সেই লেভেলের হাইপ আলোচনা কিন্তু এইবার মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙাতে হয় নাই। কারণ মানুষ কিন্তু আস্তে আস্তে সয়ে যাচ্ছে, মানুষ কিন্তু আস্তে আস্তে এটা ফিল করা শুরু করতেছে যে না, যেটা করতেছে এরা এটা ঠিকই করতেছে। শেখ হাসিনা মোদির সিদ্ধান্তে, মোদির চক্রান্তে নাচতেছে। একটা ডায়লগ ছিল, এটা সম্ভবত ৯০-এর দিকে বা ৯০ পরবর্তী সময় নির্বাচনী প্রচারণায় একটা ডায়লগ ছিল এরকম, যে হাসিনা লো হাসিনা। এটা বেসিক্যালি ইয়ে দিত, বিএনপির কর্মীরা ওই সময় এরকম ইয়ে দিত, স্লোগান দিত যে হাসিনা লো হাসিনা, তোর কথায় নাচি না, তোর বাপের কথায় নাইচা, দেশ দিছি বেইচা। তো শেখ মুজিব যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে চুক্তি করলো, একটা সমঝোতা চুক্তি, সেই চুক্তি দেখা ওই সময় রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গেছিল। ফিট হয়ে পড়ে গেছিল যে এটা কি চুক্তি করলো, কি কি মানে সৈয়দ নজরুল ইসলাম নাকি তাজউদ্দিন আহমেদ বোধ হয়, হ্যাঁ, ওই সময় ফিট হয়ে পড়ে গেছিল যে এটা কি, এতে এতে তো বাংলাদেশের কিছুই থাকলো না আর, সবই তো ইন্ডিয়া চালাইবে ভবিষ্যতে। এবং সেই যে তাজউদ্দিন আহমেদ ওইখানে ফিট হয়ে পড়ে গেছিল, কিন্তু সে কিন্তু সেটার ইয়ে করতে পারে নাই, বিরোধিতা করতে পারে নাই। এই জন্য এখনও তাজউদ্দিন আহমেদকে ইন্ডিয়ার রয়ের এজেন্ট বলে মানুষজন। ওই সময় যদি উনি ওই সময় বিরোধিতা করতেন, ফিট হয়ে পড়ে না যেয়া, ওই সময় যদি তিনি স্ট্রাইক ব্যাক করতেন, হয়তো শেখ মুজিব তাকে মেরে ফেলতো। তাকে তো মারছে, পরবর্তীতেও মারছে, তো আরও আগে মেরে ফেলতো। তো দেশের কাছে তিনি আরো 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 সম্মানের সাথে তাকে, তার নাম এখনো সম্মানের সাথে তার নাম উচ্চারণ হয়, আরো সম্মানের সাথে তাকে মানুষ স্মরণ করত। যাই হোক, শেখ হাসিনা তার বাবার ঐতিহ্য ধারণ করে বহন করছিল। এখন আওয়ামী লীগ তো নাই দেশে, ভারত তো খুব মানে দিশেহারা হয়ে গেছে, তার কথা এখন আমেরিকাও শোনে না, তার কথা রাশিয়াও শোনে না, বাংলাদেশ আহ, বিষয়ে যেসব কথাবার্তা সে বলে। তো বিপদে পড়ে গেছে মোদি, এখন না পারতেছে শেখ হাসিনার দেশ থেকে তাড়াইতে, না পারতেছে ইউনূসের সঙ্গে আতাত করতে। ইউনূস তো অনেক চালাক, ইউনূস তো জানে, ইউনূস সাহেব, যে ইন্ডিয়ার সাথে অন্য যে কোনো দেশের সাথে সম্পর্ক ভালো করতে করা যেতে পারে, কি ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রেখে মাথা নিচু করে নম্র হয়ে কথা বলা যাবে না। এদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে। এদেরকে থ্রেট দিলে বরঞ্চ এরা নম নম হয়ে চলবে, আর এদেরকে
দাদা বললে এরা কাঁধে কাঁধে উঠে বসবে। যত ফাপড়ে রাখবে ততই এরা সোজা থাকবে। কারণ ইন্ডিয়া জানে যে বাংলাদেশে ওরা চাইলেই আক্রমণ করতে পারে না। ওই যে ইন্ডিয়ার অনেক এমপি, এই পার্লামেন্টের সদস্য বলে যে বাংলাদেশে অ্যাটাক করলে নাকি 2 মিনিটের মধ্যে বাংলাদেশ তারা দখল করে ফেলবে। আরে ভাই, বাংলাদেশে অ্যাটাক করার চিন্তাই তো করতে পারবে না ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশে যদি অ্যাটাক করার চিন্তা করে, তাইলে ওই আর চারপাশে আরও অনেক দেশ সোজা হয়ে মানে ওত পেতে বসে আছে যে কখন ইন্ডিয়াতে ধরবে, কোন ইস্যুতে ধরবে। যখন একটা দেশের সার্বভৌমত্বের উপর আর একটা দেশ অ্যাটাক করবে, তখন ওই ইস্যুতেই চায়না এসে অ্যাটাক করবে ভারতকে, পাকিস্তান এসে অ্যাটাক করবে ভারতকে। এবং ভারত যে দক্ষিণ এশিয়ায় একটা এশিয়ার মধ্যে একটা বৃহত্তম শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার এক স্বপ্ন দেখতেছিল 2050 সালের মধ্যে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। অলরেডি সেই স্বপ্নের মধ্যে কিন্তু ঘূর্ণে পোকা ধরা শুরু করছে। কারণ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার হবে, শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয়ে পরামর্শ দেওয়ার কারণে এবং শেখ হাসিনার কাজে সহযোগিতা করবার জন্যে সেই একই দায়ে মোদিকেও দায়ী করা হবে এবং সেই সুবিধা ভোগ করবে অন্যান্য দেশের কূটনীতিকরা। তখন বলবে যে তুমি তো দোষী, তুমি তো অপরাধী, তোমাকে যদি আমি সাপোর্ট করি তাহলে তুমি আমার এই জিনিসটা করে দেওয়া। পুরা একেবারে মানে ফাটাবাসের চিপা পড়ে গেছে মোদি। তো যাই হোক, যেটা বলছিলাম যে শেখ হাসিনা যদি ডালে ডালে চলে, ইউনূস পাতায় পাতায় চলে। শেখ হাসিনা এখনো বুঝতেই পারে নাই যে সে মোদির কথায়, মোদির বুদ্ধিতে চলে সে কত বড় অপরাধ করেছে, কত বড় বেইমানি করেছে বাংলাদেশের সঙ্গে, কত বড় ভুল করেছে। আর মানুষ যখন ভুল রিয়ালাইজ করে, তখন তারা আসলে মানে সে যদি ক্ষমা না চায় বা সে যদি নিজে না শুধরায়, পৃথিবীর কারো শক্তি নাই তাকে তার উপকার করে। নিজের উপকার নিজে না করলে পৃথিবীর আর কারো শক্তি নাই তার উপকার করে। তো এই মুহূর্তে শেখ হাসিনার উপকার করার মতো কেউ নাই তার চারপাশে। ইন্ডিয়া শেখ হাসিনাকে যত পরামর্শ দিক, কোনোটাই শেখ হাসিনার স্বার্থে না, প্রত্যেকটাই ইন্ডিয়ার স্বার্থে হবে পরামর্শগুলো। হ্যাঁ, এরকম হইতে পারে যে ইন্ডিয়ার স্বার্থে পরামর্শ হয়েছে, সেটা শেখ হাসিনারও স্বার্থ সংরক্ষণ করছে, এরকমও হইতে পারে। কিন্তু ইন্ডিয়ার স্বার্থ সংরক্ষণ হচ্ছে না, কিন্তু শেখ হাসিনার স্বার্থে পরামর্শ দিচ্ছে, এরকম কাজ ইন্ডিয়া কখনোই করবে না। তো যাকে বন্ধু মনে করে শেখ হাসিনা তার আশ্রয়ে গেছে, সেই বন্ধুই একদিন বিপদে মানে যখন উপায় থাকবে না, তখন তুলে দিবে যে নেন ভাই, আমি আপনাদের উপকার করলাম, এই যে আন্তর্জাতিক একটা শত্রুকে আমি আপনাদের হাতে তুলে দিলাম, ধরেন মানুষ, এই গণহত্যার একজন আসামিকে আপনাদের হাতে তুলে দিলাম। এরকম একটা কাজ ইন্ডিয়া করবে ভবিষ্যতে, এবং সেটা ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করবে ইন ফিউচার। যখন দেখবে যে তাদের আর কোনো অপশন নাই, যখন দেখবে না বাংলাদেশে তাদের ইনভেস্ট মানে ঢোকার বা বাংলাদেশের কে গ্রিপে রাখার তাদের আর কোনো সুযোগ নাই, একটা সুযোগ এখন তাদের কাছে বিদ্যমান, সেটা হচ্ছে গিয়ে বিএনপিকে হাতে রাখা। কারণ বিএনপি ইন্ডিয়ার কথায় কিছুটা সায় দিচ্ছে, কিছুটা না বলতে গেলে অনেকটাই সায় দিচ্ছে। তারা মোটামুটি ইন্ডিয়ার কথাই এখন তাদের কথা। তারা এখন নির্বাচন চায়, ইউনূস সরকারকে যত দ্রুত সম্ভব সরাতে চায়। তারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে। তারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপির লেবাস পরে এখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, অনেকে ধরাও খাচ্ছে, ধরা খাওয়ার পরে তাদের পরিচয় বের হয়ে আসতেছে। তাহলে বিএনপি যদি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিতে পারে, বিএনপির ভাষা যদি আওয়ামী লীগের ভাষা হয়, তাহলে বুঝতে হবে বিএনপি কাদের কথা শুনতেছে। যাই হোক, শেখ হাসিনার সুবুদ্ধির উদয় হোক। বয়স তো আর বেশি নাই, যতদিন আছে পৃথিবীর বুকে এমন কিছু একটা করে যাক, যাতে পরবর্তীতে জেনারেশন বাই জেনারেশন শেখ হাসিনার নামে গালিগালাজ না করতে পারে।